সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছে আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় ৭১-এর দায় ২৪-এর প্রশ্ন। এই বিষয়টি নিয়ে আলোচনা করব। স্টুডিওতে আমার সঙ্গে সম্মানিত দুজন অতিথি এই মুহূর্তে উপস্থিত আছেন, পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, আন্তর্জাতিক সম্পাদক বিএনপি, আপনাকে স্বাগত এই আয়োজনে। আছেন আরিফ রহমান, মুক্তিযুদ্ধ গণহত্যা গবেষক, আপনাকে স্বাগত। ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, আমি শুরুতে একটু জনাব তারেক রহমানের বিষয়ে কথা বলতে চাই। আমরা কিছুদিন আগে জেনেছিলাম যে তিনি আসছেন ২৫ ডিসেম্বর। আজ নিজ মুখে তিনি সেটি আসলে প্রকাশ করেছেন, আমরা সেটি জানতে পেরেছি। প্রস্তুতি নিশ্চয়ই আপনাদের সেভাবেই চলছে। এর মধ্যে তার আসার ব্যাপারে যে ধরনের প্রস্তুতি আছে, সেখানে পাসপোর্ট বা ট্রাভেল পাসের জন্য যোগাযোগ করার কথা, এখনও সম্ভবত সেটি করা হয়নি। পররাষ্ট্র উপদেষ্টা এমনটা জানিয়েছেন। ২৫ ডিসেম্বর অবশেষে তিনি আসছেন, আপনাদের প্রস্তুতি কেমন? ধন্যবাদ আপনাকে। বিজয়ের এই মাসে আমি মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের দেশে এবং প্রবাসে যারা আছেন তাদের সকলকে, এবং সেই সঙ্গে মুক্তিযুদ্ধের বীর শহীদ যারা এবং মুক্তিযোদ্ধারা যারা আছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। জনাব তারেক রহমান সাহেব আসবেন, এটা তো প্রত্যাশিত একটা বিষয়। কিছু একটা বিষয় ছিল যেটা উনি নিজেই ব্যাখ্যা দিয়েছিলেন ওনার একটা ফেসবুক স্ট্যাটাসে। পরবর্তীতে চূড়ান্ত একটা সিদ্ধান্ত তিনি নিয়েছেন। সমগ্র বাংলাদেশের নাগরিকরা, শুধু যে বিএনপির সমর্থক যারা আছেন তারা না, সমগ্র দেশ অনেকটা উৎসুক হয়ে বসে আছেন যে উনি ফিরবেন। তো সেক্ষেত্রে আপনার প্রস্তুতিটা মানে কি, কোনো প্রস্তুতি যদি নাও থাকে তাও দেখা গেছে যে আপনার এয়ারপোর্টে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সমবেত হবেন, জড়ো হবেন, এটা বাস্তবতা। এবং সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে উনি যখন ব্রিটেন থেকে আসবেন, যেদিন এয়ারপোর্টে যাবেন, উনি গতকালকে বলেছেন যে আপনারা যদি আমাকে পছন্দ করেন, দলের শৃঙ্খলা যদি মানেন, দেশের সম্মানটাকে সমুন্নত রাখার জন্য, অক্ষুণ্ণ রাখার জন্য আপনারা কেউ এয়ারপোর্টে আসবেন না, কারণ বাদভাগা মানুষের স্রোত কখনো ঠেকিয়ে রাখা যাবে না। উনি প্রায় ১৬-১৭ বছর তিনি ব্রিটেনে ছিলেন, যুক্তরাজ্যে ছিলেন। অন্যান্য অনেকগুলো আপনার রাষ্ট্র আছে, মার্কিন যুক্তরাষ্ট্র আছে বলেন, ইউরোপের কথা বলেন, অস্ট্রেলিয়ার কথা বলেন, তিনি সেই সমস্ত দেশে ছিলেন না। কিন্তু ব্রিটেনে থাকার কারণে সেখানকার নাগরিকদের সঙ্গে কিংবা মানে আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের সঙ্গে এবং বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ওনার একটু সম্পর্কটা একটু বেশি আত্মিক হয়ে গেছে, অনেক বেশি নিকটস্থ একটা সম্পর্ক। সেই সম্পর্কের জের ধরে দলের নেতাকর্মীরা ওনাকে বিদায় জানাবেন, এটা যেমন প্রত্যাশিত ঠিক তেমনই ওনাকে সাদরে বরণ করে নেবেন দলের নেতাকর্মীরা। এবং আমি তো মনে করি যে সাধারণ নাগরিকরাও মনে করেন আপনারা এয়ারপোর্টে ভিড় করবেন। যদিও তফসিল ঘোষণার পর, আসলে তফসিল ঘোষণার পরও যদি বলি, মানে পরিস্থিতি একটা ভিন্ন রকম আমরা দেখেছি। সেখানে ওসমান হাদিকে গুলি করার মতো ঘটনা ঘটেছে। নির্বাচন নিয়ে কিন্তু সংশয় তারপরও কাটছে না বা কাটছিল না তখনও। যখন জনাব তারেক রহমান দেশে আসার কথা বলেছেন, তার সাথে আমার পরিস্থিতি অনেকটাই আসলে জড়িত। নির্বাচন হওয়া না হওয়ার প্রশ্নটা অনেকটা জড়িত। অনেক সংশয়, আসলে সংশয়ের উত্তরের মধ্যে পাওয়া যায় কিনা যে নির্বাচন হচ্ছেই। আমি একটা জিনিস বুঝি যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি নিজে বলেছেন, দায়িত্বহীন কণ্ঠে তিনি বলেছেন যে নির্বাচনকে কেউ ঠেকাতে পারবে না, আমরা নির্বাচনী ট্রেনে উঠে গেছি। আপনারা অনেক যে হুঙ্কার দেবেন এ ধরনের মানে ঘটনা ঘটবে, সহিংস ঘটনা ঘটবে। হাদির উপরে যে হামলাটা হয়েছে সেটা ন্যাক্কারজনক, খুবই জঘন্য এবং খুবই নিন্দনীয় একটা ঘটনা। এ ধরনের ঘটনা হয়তো আগামীতে আরও ঘটতে পারে, কিন্তু তাতে আপনার নির্বাচন বিঘ্নিত হবে আমি এটা মনে করি না। দেখুন, আওয়ামী লীগও মনে করেন যে ২০১৪ সালে নির্বাচন করেছে, ১৮ সালে নির্বাচন করেছে, ২৪ সালেও নির্বাচন করেছে। নির্বাচন কখনো থেমে থাকে না। একটা নির্বাচন শুধু আপনার হয়নি, সেটা ২০০৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন ৪ দলীয় জোটের সরকার ক্ষমতায় ছিল, তখন একটা শিডিউল হয়েছিল ২০০৬ সালের ডিসেম্বরে, পরবর্তীতে সেটা পিছিয়ে আবার ২০০৭ সালের জানুয়ারিতে হয়েছিল। সে সময় সে নির্বাচনটা না হবার পেছনে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছিল, যার কারণে সেই নির্বাচনটা হয়নি। এবং অনেকটা ফেক একটা ডকুমেন্টের ভিত্তিতে একটা ভয় দেখানো হয়েছিল সামরিক বাহিনীকে, যে জাতিসংঘ থেকে আপনার যে শান্তি বাহিনীতে শান্তিরক্ষীরা আছেন বাংলাদেশের, তাদেরকে আপনার পাঠিয়ে দেওয়া হবে। এটা এক ধরনের ব্ল্যাকমেল করা হয়েছিল, যার কারণে অনেকে হয়তো বা সেই রিস্কটা নেননি। এখন আপনি একটা জিনিস, সামরিক বাহিনী, আমাদের দেশের সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, তারা কিন্তু রাষ্ট্রের একটা অংশ। তারা কিন্তু আমাদের দেশের, আপনার আমার ভাই বন্ধু,
অনেক কিছু তারা কিন্তু বিচ্ছিন্ন কেউ না। তো সেই হিসেবে তাদেরও একটা স্টেক আছে কিন্তু দেশের। তারা তো আমাদের সার্বভৌমত্ব, আমাদের সীমান্ত রক্ষা বা যুদ্ধকালীন পরিবেশ পরিস্থিতি অথবা আপনার জরুরি অবস্থা যখন তৈরি হয়, দেশের মধ্যে কোনো ইন্টারনাল ডিস্টারবেন্স যখন তৈরি হয়, তখন তারা কিন্তু এগিয়ে আসেন। এই যে দেখেন 5ই আগস্টের পর আইন শৃঙ্খলা পরিস্থিতির কি হয়েছিল আমরা জানি। থানাগুলো থেকে অস্ত্র লুট হয়েছে, পুলিশের মোরাল ভেঙে গিয়েছিল। তখন কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য সেনাবাহিনী মাঠে যে নিয়োজিত ছিল এখন পর্যন্ত আছে। এবং নির্বাচনকালীন সময়ে 90,000 সশস্ত্র বাহিনীর সদস্য আপনার দায়িত্বে নিয়োজিত থাকবেন। প্রতিটা নির্বাচনের আগেই তো ভাইয়া এই ধরনের সংশয় আসলে কাজ করে। আপনি যে দেশি বিদেশি ফ্যাক্টরের কথা বলছেন সেটাই তো এগুলোতে গেছে, এখনো তো কিন্তু আমি নিশ্চয়ই ওই সেই হিসেবগুলো আছে। ব্যতিক্রমটা আমি বলেছি 2006 এর ডিসেম্বর এবং 2007 এর জানুয়ারির কথা বলেছি। সেটা কেন হয়েছিল আমি সেটাও বলেছি, কিন্তু বাকিগুলো নির্বাচন কিন্তু থামিয়ে রাখা যায়নি কখনো। সবাই এর বিরুদ্ধে ছিল। 154 জন বিনা ভোটে হয়েছেন, আপনার 18 সালে দিনের ভোট রাতে হয়েছে, 2024 সালে ডামির নির্বাচন হয়েছে, কিন্তু নির্বাচনের মতো হয়ে গেছে। এই জন্য যারা হুঙ্কার দিয়ে ষড়যন্ত্র করুক, আমি এ ব্যাপারে কোনো সংশয় আমি মনে করি না। কারণ বাংলাদেশের জনগণ নির্বাচনের পক্ষে, জনগণের ওপরে কেউ নেই, এটা হচ্ছে সবচেয়ে বড় বাস্তব। জনাব আরিফুর রহমান, 71-এর দায় এবং 24-এর প্রশ্ন যেহেতু আমার নির্ধারিত বিষয়, একটা সময় ছিল বা বিগত সময়ের কথা যদি বলি, সবসময় সবার মুখে মুখে এই বিষয়গুলো ছিল বা সবাই এখনো বলে যে আসলে 71-এর চেতনাকে ধর্মের বিপরীতে দাঁড় করানোর বা ধর্মভিত্তিক যে রাজনীতি তার বিপরীতে দাঁড় করানোর একটা প্রচেষ্টা সে সময় ছিল। 5 আগস্টের পরের ঘটনাটা আবার কিছুটা বিপরীত। সেটা হয়ে গেল যে 71-কে এবং 24-কে সামনাসামনি দাঁড় করানোর একটা প্রচেষ্টা আমরা দেখতে পেয়েছি, কিন্তু এটি তো আসলে হবার কথা নয়। এটি হলো কেন? আমি তো আসলে মনে করি যে 24 হচ্ছে সেই সময়টা যখন 71-কে বোঝা যায়। মানে ধরেন আমাদের বিগত ফ্যাসিস্ট রেজিমে মুক্তিযুদ্ধের চেতনার বাবল তৈরি করে এমন একটা পরিস্থিতি করা হয়েছিল 71 নিয়ে যে মানুষের পক্ষে, সাধারণ মানুষ আর তার নিজের স্টেকটা খুঁজে পাচ্ছিল না। কিন্তু 2024 সালে এসে এই যে ভয়াবহ একটা গণহত্যার মতো ঘটনা ঘটলো, 1400 ছাত্র জনতাকে হত্যা করা হলো, নিজের চোখের সামনে নিজের ভাইকে মরতে দেখলাম আমরা। এইটা আমাকে 71-এর বাস্তবতাটা আবার বোঝার সুযোগ করে দিল। ফলে 24 কোনোভাবে 71 মুখোমুখি দাঁড়ায় না, 24 বরং সুযোগ তৈরি করে দেয় যে 71-কে আমরা যাতে রিক্লেম করতে পারি। দেখেন গতকালের যে বিজয় দিবস গেল, আমরা সাধারণ মানুষের যে অংশগ্রহণটা দেখলাম, রাস্তায় রাস্তায় গান শুনলাম, এটা তো আমরা বহুদিন শুনিনি। আমরা কি ডিজে পার্টি দেখছি, আমরা দেখছি লেজার লাইট শো, মানে কোনোভাবেই জনতা সংশ্লিষ্ট ছিল না। এবারের বিজয়টা কিন্তু আমরা দেখছি যে মানুষের অংশগ্রহণ ছিল এবং আলাপ আলোচনাগুলো আমরা দেখছি যে একটা স্বাধীনতা বিরোধী চক্র চেষ্টা করতেছে বাংলাদেশের স্বাধীনতা সমস্ত বিষয়গুলোকে অস্বীকার করতে। সাধারণ মানুষ উঠে এসে কিন্তু সেটার প্রতিবাদ করতেছে, সেটা নিয়ে কথা বলতেছে, সেই প্রমাণগুলো হাজির করতেছে। ঢাকার রাস্তায় রাস্তায় আমরা এই দলিলগুলো দেখতে পাচ্ছি। ফলে নতুন প্রজন্ম বা এই প্রজন্ম কিন্তু খুবই ইতিহাস সচেতন এবং সে তথ্য প্রমাণের ভিত্তিতে, এবং মানে আমি নিজেও আমার বিগত বহুদিনের অভিজ্ঞতায় এরকম কখনো হয় না গত কয়েকদিনে আমি যেই পরিমাণ মানুষের কাছ থেকে তথ্য পাচ্ছি, মানে তথ্য চাচ্ছে মানুষ। ফলে মানুষের যে ভয়াবহ আগ্রহ মুক্তিযুদ্ধ নিয়ে, এটা কিন্তু 24-এর পরেই আমরা দেখতে পাইলাম। শুধু তো সেই কথাই না, আমরা মানে অনেকগুলো বিষয়কেই আমরা দেখতে পাচ্ছি যে 24-এ ঠিক একই ঘটনা 71-এর মতো। ধরুন 71-এ যেরকম আমরা দেখতাম যে কি রাষ্ট্র চেষ্টা করছে যে ঢেকে রাখতে, পাকিস্তান সরকার সব গণহত্যাকে চাপা দিয়ে রাখতে চাইছে। আমরা 24-এও দেখছি রাষ্ট্রায়ত্ত মিডিয়াগুলো বাতাবি লেবুর বাম্পার ফলনের কথা বলছে যখন রাস্তায় ছাত্ররা মারা যাচ্ছিল। ফলে ওই যে 71-এর ঘটনাটা ছাত্ররা কিন্তু রিলেট করতে পারতেছে এখন এসে। একইভাবে যখন এই যে ছাত্ররা মারা যাচ্ছে এবং এই যে মৃত্যুর পরে ধরেন 24-এ আমরা দেখতে পাচ্ছি যে এই জুলাইয়ের পরেও অনেক পক্ষাঘাতগ্রস্ত হয়ে মানুষ অনেক দিন সাফার করতেছে। আমরা দেখতে পাচ্ছি 71-এর পরেও এই ঘটনাগুলো লক্ষ লক্ষ মানুষের সাথে ঘটছে। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কি যে এই যে মুক্তিযুদ্ধের ইতিহাসের একটা অংশকে নিয়ে শুধু আলাপ আলোচনা করার একটা প্রবণতা ছিল, যে শুধু যুদ্ধের কিছু পয়েন্ট আউট যুদ্ধ নিয়ে শুধু আলাপ হইতো। কিন্তু এই যে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে, কোটি মানুষ শরণার্থী হয়ে গেছে, তাদের ইতিহাসগুলো কিন্তু মূল ধারায় আসে নাই। এই কারণে মুক্তিযুদ্ধ থেকে মানুষকে এক ধরনের ঝেঁটে বিদায় করার একটা প্রবণতা আমরা দেখছি। সেগুলো এখন মূল ধারায় আসছে। এখন সুযোগটা তৈরি হয়েছে অন্তত আলাপ আলোচনা করার, যে মানুষ তুমি আমার ফ্যামিলিতে জিজ্ঞেস করা হচ্ছে যে কি যে তোমরা কি করছিলা তখন, এই গল্পগুলো আসতেছে। আগে তো শুধুমাত্র আমরা শুধু একজন দুইজন পরিচিত লোক চেহারা ছাড়া, শুধুমাত্র এলিটের ইতিহাস ছাড়া আর কারো ইতিহাস আসে নাই। এখনই সুযোগ আসছে যে কি নিম্ন। জনাব আরিফুর রহমান, এখন আবার
আর একটা উদ্বিগ্নের হবার মতো বিষয় আসলে আমরা দেখতে পাচ্ছি, বিজয় দিবসকে নিয়ে নানা ধরনের মন্তব্য আমরা দেখতে পাচ্ছি দেশের মধ্যেই, যে কথাগুলো আমরা কখনো আগে শুনিনি, যে 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস কিনা, এমন প্রশ্নের সম্মুখীন আমাদের হচ্ছে। 16ই ডিসেম্বরকে বিজয় দিবস না বলে খুব জঘন্য ভাষায় কিছু বলা হচ্ছে যে সেটি আসলে এই দিবস, বিজয় দিবস আমাদের নয়। এই প্রশ্নগুলো আসলে কেন হবে? স্বাধীনতার ইতিহাস বিকৃত করার টেন্ডেন্সি আমরা সবসময় দেখেছি। দুঃখজনকভাবেও এটা সত্যি যে প্রত্যেকটা রাজনৈতিক দল আসার পরে আমরা কিন্তু আংশিক ইতিহাসটা পাই, এবং সেই প্রবণতা থেকে আমরা 3 লাখ শহীদ নাকি 30 লাখ শহীদ, সেই বিতর্ক যেমন ফেস করতে হয়েছে, এখন 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস কিনা সেটি ফেস করতে আসলে এই বিতর্কটা মানে প্রথমত হচ্ছে যে কি, এই প্রশ্নগুলোকে জিয়ায় রাখাটাও এখানে একটা রাজনৈতিক সংস্কৃতির অংশ। কারণ হচ্ছে পৃথিবীর বহু দেশ কিন্তু এই শহীদের সংখ্যা বা ধরেন এই দিবসগুলোতে অংশগ্রহণ, এগুলো ডিবেটগুলো কিন্তু আছে। কিন্তু আমরা মনে করি যে শুধু আমার দেশেই বুঝি এই সমস্যা আছে। কারণ আপনি যদি কম্বোডিয়া দেখেন, আপনি যদি ভিয়েতনাম ওয়ার দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেন, এখনো এই সংখ্যা নিয়ে বিতর্কগুলো আছে। বরং আমাদের উচিত ছিল একাডেমিক্যালি বিষয়গুলোকে দেখা, আমাদের উচিত ছিল জরিপ কেন্দ্রিক ডাটাগুলোকে নিয়ে আসা, তাহলে আমরা একটা একাডেমিক বিতর্ক। কিন্তু আমরা মনে করি না 30 লাখ মারা গেলে বুঝি অনেক বেশি, 3 লাখ হলো অনেক কম। 3 লাখ কি আসলে অনেক কম সংখ্যা? 3 লাখ তো অনেক বড় সংখ্যা। আবার আমরা যদি মেথোডোলজিক্যালি আগাই, আমরা যদি একটা মাঝামাঝি জায়গায় আসতে পারি, সেটাও অনেক বড় সংখ্যা। ফলে অ্যাপ্রোচ, দ্য ভেরি অ্যাপ্রোচ আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে সবসময় একটা পলিটিক্স নির্ধারণ করে দিচ্ছে, পিপল এখানে আসে নাই। বিজয় দিবসের ঘটনাটাও এটার সাথে কানেক্টেড। আপনি খেয়াল করে দেখেন, পৃথিবীতে এমন কোনো দেশ নাই, ধরেন 1920 সাল থেকে 1980 সাল পর্যন্ত, প্রথম বিশ্বযুদ্ধের পরের থেকে এখানে তো পৃথিবীতে রাষ্ট্র তৈরির জোয়ার হয়েছে, অসংখ্য 100-এর উপরে রাষ্ট্র স্বাধীন হয়েছে। এমন একটা রাষ্ট্র দেখানো সম্ভব না যে তার প্রতিবেশী দেশের সাহায্য ছাড়া স্বাধীন হতে পারছে। আমাদের একটা দেশ যেটা 3 দিকে ভারত, এখন এখানে যদি 3 দিকে পাকিস্তান থাকতো, তাহলে আমার কিন্তু পাকিস্তানের সাথেই সমঝোতাটা করতে হইতো, ধরেন চীন থেকে স্বাধীন হওয়ার জন্য। এটা কোনো ব্যতিক্রম নয়। আজকে যদি জামাত ইসলামী বাংলাদেশ স্বাধীন করতো, তারও ভারতের সাথে মিলেই করতে হইতো। ফলে এইখানে কোনো হীনমন্যতার সুযোগ নাই। দুইটাকে আন্তর্জাতিক সম্পর্কের দৃষ্টিতে দুই জায়গা থেকে দেখতে হবে। কোন ধরেন আজকে হংকং স্বাধীনতা পাচ্ছে না, কারণ তার তো কোনো প্রতিবেশী নাই। প্রতিবেশী যদি তার পক্ষে না থাকে, তার পক্ষে স্বাধীন হওয়ার কোনো সুযোগ নাই। ফলে বাংলাদেশের 47-এর পর থেকে 52-এর ভাষা আন্দোলনের সময় এবং পরবর্তী সময় সমস্ত নেতাদেরকে, বড় নেতাদেরকে আমরা দেখছি এই অঞ্চলকে স্বাধীন করার যে প্রক্রিয়া, সেটার কিন্তু তারা করে গেছেন। এই ধরনের মাওলানা ভাসানে ওয়ালাইকুম সালাম সেই কখন বলে গেছেন। তাহলে এইখানে এই অভিপ্রায়টা 53-54 বলে গেছেন। আমরা সুফিয়া কামালকে অপূর্ব সংসদ করতে দেখতেছি। তাহলে এই যে বাংলাদেশ, এই ধরেন দুই পাশে দুইটা দেশ থাকলে এই দেশটাকে স্বাধীন করাটাই তো হবে এখানকার যে কোনো রাজনৈতিক শক্তির সবচেয়ে বড় এজেন্ডা। তাহলে মুক্তিযুদ্ধের পরে ঘটনাটা কি ঘটলো? মুক্তিযুদ্ধের পরে আমরা যেটা চেষ্টা করলাম যে শুধুমাত্র একটি গ্রুপই এইটার এই ইতিহাসের তস্কর হয়ে দাঁড়াবে, জনমানুষ এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ফলে এই আলাপটা থেকেই সে যখন আলাদা হয়ে যায়, তখনই সেই বিজয় দিবস নিয়ে প্রশ্ন তোলে। অথচ জেনারেল ওসমানী কিন্তু নিজেই খুব পরিষ্কারভাবে বলে গেছেন যে আমাদের এখানে যে আমরা প্রোটোকলটা বুঝি না, যে জেনারেল ওসমানী ছিলেন একটা পুরা মুক্তি বাহিনীর প্রধান। তিনি কি আসলে ভারতীয় একজন সেকেন্ড কমান্ডারের সাথে এবং পাকিস্তানের পূর্বাঞ্চলীয় কমান্ডারের সাথে বসবেন কিনা, এইটার অনেক ক্লিয়ার থাকতে পারে আলাপের, কিন্তু অথরিটির প্রশ্নটা, টেকনিক্যালিটির প্রশ্নগুলো আমরা কিন্তু করি না। এটার কারণ হচ্ছে বারবার এইটাই যে আমাদেরকে যে এককেন্দ্রিক ন্যারেটিভের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। যদি আমরা এটা বার করে বের হয়ে আসতে পারি, তাহলে অনেক অ্যাসপেক্ট আছে মুক্তিযুদ্ধের, যেই লেন্সগুলোতে দেখলে এটা আসলে গণযুদ্ধের ইয়াটা আমাদের কাছে হাজির হতে পারে। আমি একটু অসীম ভাইয়ের কাছ থেকেও আসতে চাই। এই যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি টুইটকে নিয়ে কিন্তু তোলপাড় অবস্থা মোটামুটি বাংলাদেশে, যে তারা আসলে সেখানে বাংলাদেশের বিজয় দিবসের কথা উল্লেখ করেনি, তাদের বিজয় দিবসের কথা বলেছে। এবং আমাদের বিজয় দিবসকে অস্বীকার করার যে কথাটা বলছিলাম, যে 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস কিনা, এমন প্রশ্ন দেশের মধ্য থেকে যখন উঠছে, এই বিষয়গুলোকে আমাদের যে বিজয়ের অর্জন বা বিজয় দিবস, এটাকে আসলে অস্বীকার করার সুযোগ আছে? আমি জনাব আবিদ রহমানকে, আরিফ রহমানকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। উনি যে ওনার সহজ সাবলীল বক্তব্যের মধ্য দিয়ে যে সবচেয়ে অনেস্ট যে অবজারভেশনটা, যেটা উনি সেটা প্রকাশ করার চেষ্টা করেছেন। আমি একটা কথা বলি যে যুদ্ধোত্তর বাংলাদেশের অবস্থাটা প্রায় সময় কিন্তু টালমাটাল ছিল, যার কারণে যে ইতিহাস নিয়ে আপনার গবেষণা করার সুযোগটা আমরা খুব একটা বেশি পাইনি। যদি পেয়েও থাকি, তাও সেটা দেখা গেছে দলদাসের মতো অনেক সময় হয়ে গেছে। আমি খুব দুঃখজনকভাবে দেয়া হয়নি, বা যেটাই হোক, যতটুকু দেওয়া হয়েছে রাজনৈতিকভাবে দেওয়া হয়েছে। যখন যারা এসছেন ক্ষমতা, হয়তো বা সে ধরনের কথা বলা হবে। কিন্তু আমি একটা উদাহরণ দেব। প্রথমে আমি ওই বিষয়টাতে এসি
মানে একটু বলতে চাই যে নরেন্দ্র মোদী উনি যে কথাটা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী, ওনারা কিন্তু এর আগেও বলেছেন পাক ভারত যুদ্ধ, ওনারা কিন্তু প্রতি এই বছরই রেফারেন্সটা তারা দেন এভাবেই আসলে 71 সাল। তাহলে একদম। সেটা বাংলাদেশের ডিপ্লোম্যাটিক আমি বলবো যে একটা ফেইলিয়ার। এটা নিয়ে আরো অনেক আগেই কিন্তু প্রতিবাদটা হওয়া উচিত ছিল, আমরা সে ধরনেরটা পাইনি। এখনো মনে করেন যে বাংলাদেশের জনগণ আহত হবে। ওনারা আমাদেরকে কবে হেল্প করেছেন? হ্যাঁ, শরণার্থীরা গেছেন 1 কোটি, আমরা তো 9 মাস যুদ্ধ করেছি, ওনারা যুদ্ধ শেষ হবার 16 ডিসেম্বরের 13 দিন আগে ওনারা মার্কেটে নেমেছে। এবং যখন ইন্ডিয়াতে যখন মানে হামলাটা হলো, পাকিস্তান যখন আক্রমণ ভারতে জি। যখন তো হামলাটা তাহলে হলো, ওনারা যদি আরো আগে এগিয়ে আসতেন তাহলে হয়তো আমরা আরো আগে পেতাম, অথবা যখন দেখেছেন যে এই দেশ স্বাধীন হয়ে যাচ্ছে তখন ওনারা এসে যোগ দিয়েছেন, দুটোর একটা হবে। কিন্তু ওনারা যখন বলেন যে এটা ওনাদের বিজয়, ওনাদের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ, তা না, এটা বাংলাদেশের জনগণের জনযুদ্ধ ছিল, স্বাধীনতার যুদ্ধ ছিল, অধিকার আদায়ের যুদ্ধ ছিল, তাই না? এই বিষয়টা বাংলাদেশ সরকারের খুব প্রতিবাদ করা উচিত, তীব্রভাবে প্রতিবাদ করা উচিত। আমি একটা কথা বলেছি যে রাজনৈতিক দলগুলোকে নিজের মতো করে ইতিহাস লেখার চেষ্টা করেন। আমি একটা উদাহরণ দিই, মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, ওনাকে শ্রদ্ধা জানাই এই বিজয়ের মাসে, তিনি আপনার একটা কমিটি করে দিয়েছিলেন প্রয়াত হাসান হাফিজুর রহমানের নেতৃত্বে। তিনি কিন্তু বিএনপি ঘরানার বুদ্ধিজীবী ছিলেন না। সেই কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক হারুনুর রশিদ সাহেবও ছিলেন, আরো অনেকে ছিলেন, এই মুহূর্তে আমি নামগুলো বলতে পারছি না, যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন কিংবা আওয়ামী বুদ্ধিজীবী হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন। এই যে আপনার উদার মনোভাব, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, যে ইতিহাসটা যেন কনকক্টেড হিস্ট্রি না হয়, ওনার একটা বিশ্বাস ছিল যে এনারা দায়িত্বশীলতার পরিচয় দেবেন। এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের খণ্ড কতগুলো ছিল? অনেক, 15 না 14 খণ্ড না? আচ্ছা, ঠিক আছে। সেটা হাসান হাফিজুর রহমান সাহেবের সম্পাদনায় সংকলিত হয়েছে এবং সেখানে বেশিরভাগ মানুষ, উনি যে সময় রাষ্ট্র ক্ষমতায় ছিলেন সে সময় বিএনপির বুদ্ধিজীবী শ্রেণী তৈরি হয়নি। উনি ওনার ক্যাবিনেটে নিয়েছিলেন যারা মনে করেন যে একাডেমিক ছিলেন, এক্সপার্ট ছিলেন বিভিন্ন কর্মক্ষেত্রে, যারা খুব প্রতিভাবান ছিলেন, তাদেরকে উনি নিয়েছেন, কিন্তু বুদ্ধিজীবী শ্রেণী তৈরি হয়নি। তো সেজন্যই বললাম, উনি কখনো দলীয়ভাবে মুক্তিযুদ্ধকে দেখেননি, মুক্তিযুদ্ধকে সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশের। এখন পর্যন্ত এর থেকে ভালো গবেষণা কাজ হয়নি, কেউ করেননি। তারপরে যুদ্ধের দলিলপত্র এবং আওয়ামী লীগ ডেলিভারেটলি এটাকে ব্যবহার করছে। হ্যাঁ, তাই করেছে ওনারা, তাই না? কিন্তু উনি তো সেটা ওনার মতো করে করতে বলেননি, উনি নিজে কোনোদিন দাবিও করেন নাই। হ্যাঁ, কিন্তু ইতিহাস তো বলে যে হ্যাঁ, উনিই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। পত্রপত্রিকা আন্তর্জাতিকভাবে 1 মেজর ইয়ার ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, আমি অনেকগুলো আপনার এই দেখেছি। তো এই সমস্ত কথাগুলো বলে তারপরে শহীদের সংখ্যা দেখেন, 3000 শহীদ হোক আর 300 জন শহীদ হোক, রক্ত কিন্তু ঝরেছে। না না, আমি কম বা বেশির কথা বলছি না, মানে এটাকে আবার অনেকে মনে করেন যে বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিয়ে থাকেন, যে সংখ্যা বোধহয় বেশি হলে বোধহয় এটার ভ্যারাসিটি বোধহয় অনেক বেশি, গুরুত্ব বোধহয় অনেক বেশি। তা না, 30 জনও যদি শহীদ হয় মুক্তিযুদ্ধের জন্য, কোনো একটা দেশ তার পতাকার জন্য, তার মানচিত্রের জন্য, 3 জনও যদি শহীদ হয়, আমি তাহলে সেটা বলবো যে সেটা একটা গ্লোরিয়াস একটা অর্জন, অ্যাচিভমেন্ট আমি বলবো। আমরা ওইগুলি নিয়ে বিতর্কটা করছি এখনো পর্যন্ত, যে এটা আসলে অত্যন্ত দুঃখজনক বিষয়। না, আমি তো সেটা বলছি। ইভেন দেখেন, আপনি বাংলাদেশে, আমি বলি আমাদের সাধারণ জ্ঞানের পরীক্ষা হয়, তখন জিজ্ঞেস করে যে অমুক দেশের রাষ্ট্রপতিকে। আমি দেখেছি এমন নাই যে আমার মুক্তিযুদ্ধে কতজন সেক্টর কমান্ডার ছিলেন কিংবা সেক্টর কমান্ডারদের নাম আমি জানতাম না গতকাল পর্যন্ত। আমি অনেস্টলি স্পিকিং, আমি সরি টু সে দিস, 2 জন খালেদ মোশাররফ ছিলেন সেক্টর কমান্ডার। এটা যদি বাংলাদেশে জিজ্ঞেস করেন, আমার তো মনে হয় না যে 95% মানুষ জানবেন কিনা, আমার সন্দেহ আছে। আমি 99 লন্ডনে ছিলাম, 37% শুধু জানতো যে টনি ব্লেয়ার নামে ব্রিটেনের প্রধানমন্ত্রী আছেন। রেস্ট অফ দ্য পিপল, সিটিজেন্স, দে ডিডন্ট নো যে টনি ব্লেয়ার ওই দেশের প্রধানমন্ত্রী। এই জন্য আমরা বলছি যে অনেকগুলো বিষয় থাকে যা আমরা এটাকে ফিল করি না। এই 71-এর দায় যে বললেন আপনি আর 24-এর কথা, দুটোকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে তা না। দেখেন, আরিফ রহমান উনি যে কথাটা বলেছেন যে গতকালকে কি ধরনের উৎসব মুখর অবস্থা ছিল, আমার বাসা বঙ্গভবন থেকে বাসায় ফিরতে 2 ঘন্টা লেগে গেছে, ভুল করে ইউনিভার্সিটির ভেতর দিয়ে ঢুকেছি। আবার 24 জুলাই আগস্টের 1 বছরও গেছে, এখানে কিন্তু অনেক অর্জনও আছে। আবার অ্যাট দ্য সেম টাইম যে আমাদের যে একটা পতন, এটাকে যে অন্যভাবে
কেউ ক্যাপিটালাইজ করার চেষ্টা করেছে। 24কে যখন 71-এর মুখোমুখি করার চেষ্টা করা হয়েছে, সেকেন্ড রিপাবলিকের কথা বলা হয়েছে, আপনার 71-কে খাটো করার চেষ্টা করা হয়েছে, এটা আমার মনে হয় না যে বাংলাদেশের জি, একজন জনগণ দর্শক আছেন, আমি তার প্রশ্ন একটু নিতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনাকে শুনতে পাচ্ছি। আমার প্রশ্নটা হচ্ছে ওয়াসিম ভাইয়ের কাছে। আমি সাতক্ষীরা থেকে আব্দুল মান্নান ভাই বলছি। জি, বলবেন। আমার ওয়াসিম ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে, ওয়াসিম ভাই আপনারা আগামীতে ক্ষমতায় আসলে জামাতের এই যে আপনার মানে স্বাধীনতার পক্ষ নিয়ে যে আস্ফলনটা কালকে আমরা দেখলাম, এটা কি আপনারা কি কোনো এর ব্যবস্থা নিবেন কিনা, এই প্রশ্নটা আমার, আর কিছু না। একজন দর্শক আমাদের সঙ্গে ছিলেন, তিনি যে প্রশ্ন করেছেন সেটা নিয়ে একটু অসীম ভাইয়ের কাছে যেতে চাই। তিনি প্রশ্ন করেছেন যে ক্ষমতায় যদি আপনারা আসেন তাহলে এরপর স্বাধীনতার প্রশ্নে জামাতের যে আস্ফালন গতকাল দেখা গেছে 16 ডিসেম্বরকে কেন্দ্র করে, সেটার ব্যাপারে আপনারা ব্যবস্থা নেবেন কিনা। সম্ভবত প্রশ্ন করেছিলেন মুমিন ভাই নামে একজন ভদ্রলোক, আব্দুল মুমিন, আপনাকে জি। ধন্যবাদ জানাচ্ছি। প্রথম কথাটা হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। যে 4টা সংবাদপত্র ছিল বাকশালের মাধ্যমে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব করেছিলেন, সেখান থেকে আপনার ফ্রিডম অফ প্রেস আমরা যেটা বলি, তো সংবাদপত্রের স্বাধীনতা যার হাত ধরে, সেই দল বা মত প্রকাশের স্বাধীনতা আমরা কখনো কারো বন্ধ করব না। আইনানুগভাবে রিজনেবল রেস্ট্রিকশন বলে একটা কথা আছে। কেউ যদি আপনার যে সমস্ত কিছুর একটা রেস্ট্রিকশন মিনিমাম থাকে, একটা সীমাবদ্ধতা থাকে, আপনি কতটুকু শালীনতার মধ্য দিয়ে, কতটুকু মানুষকে আহত না করে, কতটুকু আপনার ইনফরমেশন দিতে পারবেন বা ভুল তথ্য দিতে পারবেন, তার একটা সীমাবদ্ধতা থাকে, সীমারেখা থাকে। তার মধ্য থেকেই যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রকে সেবা করার সুযোগ পায়, সে মোতাবেক ব্যবস্থা নেবেন। কিন্তু কারো কণ্ঠরোধ করার অধিকার কারো নেই। আপনার যে অধিকার যেটা আছে আমাদের কনস্টিটিউশনের মধ্যেও কিন্তু সেটা আছে। তো সেদিক থেকে বিবেচনা করে আপনার এখন তো আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় নেই, যদি আসে আপনি যে কথাটা বলেছেন সে সময় যতটুকু রিজনেবল সেইটুকু অ্যাকসেপ্ট করা হবে। এর বাইরে যেটা হবে সেটা প্রচলিত আইনে যেই কারো বিরুদ্ধেই আপনার ব্যবস্থা নেওয়া যাবে। উনি আসলে মূলত মুক্তিযুদ্ধ প্রসঙ্গে, আমাদের ইতিহাস প্রসঙ্গে, স্বাধীনতা যুদ্ধের যে ইতিহাস, আমি সেই প্রসঙ্গ নিয়ে একটু আরিফ রহমান আপনার কাছে আসতে চাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বয়ানটা নিশ্চয় আপনি শুনেছেন যে পাকিস্তানি যোদ্ধারা বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটি অবান্তর কথা, তার কাছে অবান্তর এটি মনে হয়েছে। এটি নিয়ে শিবিরের পক্ষ থেকেও নানা ধরনের কথা আমরা শুনেছি। এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব একজন আবু আল ইউসুফ খান, তিনি বলেছেন যে সেদিন পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনী যে বুদ্ধিজীবীদের হত্যা করেছে এটার প্রমাণ কি? আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের বিচার করলো, কিন্তু কেন বুদ্ধিজীবী হত্যার বিচার করলো না, সেজন্য তিনি এই প্রশ্নটি করেছেন। আর জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি বলেছেন যে ভারতের চক্রান্তে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। এগুলো কি আমাদের বুদ্ধিজীবীদের যে ইতিহাস সেগুলোকে প্রশ্নবিদ্ধ করছে? আচ্ছা, এটাতে দুইটা ভাগে আমরা এটাকে দেখতে পারি। একটা হচ্ছে যে কি খোদ পাকিস্তান কি বলতে চায় এই বিষয়ে। পাকিস্তানি জেনারেলরা, সমরনায়করা তো অনেক বইপত্র লিখছেন, ধরুন জেনারেল নিয়াজি বা আমরা রাও ফরমান আলীর কথা বলতে পারি। তারা কিন্তু তাদের আলাপে এই ঘটনাটাকে স্বীকার করে নিতেছে আরেকজনকে দোষারোপ করার মাধ্যমে। যেমন আমি একটা উদাহরণ দিই, জেনারেল নিয়াজি যখন বিট্রিয়াল অফ ইস্ট পাকিস্তানে বলতেছেন যে তাদেরকে যখন 72 সালে ইন্ডিয়াতে বন্দী করে নিয়ে যাওয়া হলো, তখন দেখা গেল যে কি বাংলাদেশে রাও ফরমান আলীর ডায়েরি উদ্ধার করা হয়েছে, যেখানে লেখা হয়েছে যে কি সোনালী বা সবুজ বাংলা লাল করে দেওয়া হবে এবং বুদ্ধিজীবীদের নামীয় তালিকা। বাংলাদেশ থেকে একটা চাপ আছে যে রাও ফরমান আলীর চাকরি বিচার করতে চায় বাংলাদেশের মানুষ, যেহেতু পরিচিত বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে। তখন নিয়াজি বলছে আমি কিন্তু তাকে প্রোটেক্ট করছি, তার বিনিময়ে আমি কি পাইছি, আমাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু রাও ফরমান আলী চাকরিতে বহাল ছিলেন, পেনশন পাইছেন এবং চাকরির শেষে ফৌজ ফাউন্ডেশনে 10 বছর চাকরি করছেন। এই সব কিছু উনি ইঙ্গিত করতেছেন এটা হচ্ছে এই বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের পুরস্কার। উনি আরেকটা ইন্টারভিউতে নিয়াজি বলতেছেন যে রাও ফরমান আলীর ডায়েরিতে একজন কবি ছিলেন সানাউল হক, তার নামটা কাটানোর জন্য পাকিস্তানি একজন সচিব আলতাফ গহর রিকোয়েস্ট করছিলেন এবং সেই নামটা কেটে দেওয়া হয়, যার ফলে এটা মানে তিনি বেঁচে যান। কিসের থেকে বেঁচে যান? গোলাম আজম আপনাদের এটিএনএ একটা ইন্টারভিউতে বলছেন যে তিনি অনেককে বাঁচানোর চেষ্টা করছেন। কার কাছ থেকে? এবং রাও ফরমান আলীর থেকে, এক ভদ্রলোকের ওয়াইফ সূর্যমিয়া নামের একজনকে।
আমাদের এখানে সমস্যাটা কি আওয়ামী লীগ করছে দেখেন, সে হচ্ছে বুদ্ধিজীবীকে আলাদা একটা বর্গ করতে চাইছে, কিন্তু ৭১-এর শুরু থেকে শেষ পর্যন্তই কিন্তু ডাক্তার, শিক্ষক, কবি সবাই মারা গেছে, সবাইকে হত্যা করা হয়েছে। 14 ডিসেম্বর শুধু একবারই মারা হয়েছে তা না। যেমন ধরেন আমাদের আলতাফ মাহমুদ সুরকার, আলতাফ মাহমুদ আগস্টে মারা গেছেন। তাহলে এইটাকে কি আলাদা করবেন বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের প্ল্যানিং এর মধ্যে? আরেকটা বিষয় হচ্ছে, একটা যুদ্ধের ভিতরে অনেক অ্যাসপেক্ট থাকে। আমাদের মুক্তিযুদ্ধে অনেক গ্রুপ কাজ করছে, এখানে যে বিচ্ছিন্নভাবে অন্য শক্তির কিছু ঘটনা ঘটে নাই এটা তো আমরা বলতে পারি না আমি এখন এসে, কিন্তু মোস্টলি পাকিস্তানি জেনারেলরা নিজেদের বইতে এই বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের প্ল্যানের কথা স্বীকার করে গেছে। এমনকি জামাতও তাদের যেসব প্রকাশনাগুলোতে পাকিস্তানে যে জামাতে ইসলাম আছে তারা তাদের লিটারেচারের ভিতরে বলতেছে যে কি যে এইখানে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ যে আল বদর বাহিনীর এখন মেনে নিতে কষ্ট হচ্ছে কেন তাদের? এটা হয়তো তাদের পলিটিক্যাল ইয়াতে। আমি মনে করি যে বাংলাদেশ পন্থী রাজনীতিটাতে যদি তারা আসে, কারণ পৃথিবীর অনেক দেশে, মানে আমি যেটা আলাপে শুরুতে বলতেছিলাম, অনেক দেশেই কিন্তু দেশ বিরোধী দল আবার রাজনীতিতে ফিরতে পারে, কিন্তু কিছু বিষয়কে অ্যাকনলেজ করতে হয়। তারা যদি ফাইন লাইনগুলোকে মেনটেন করতে পারে, এই দেশে কিন্তু সেই সুযোগটা আছে। কারণ অনেক দিন পার হয়ে গেছে, আমরা রুয়ান্ডাতে দেখছি এরকম কেস যে এই ঘটনাগুলো ঘটে, ফলে এই বাস্তবতাকে আমরা স্বীকার করি। কিন্তু তারপরেও জামাত যদি বারবার অস্বীকারের রাজনীতিটা করতে যায়, তাহলে বাংলাদেশে তার জন্য রাজনীতি করাটা দুরূহ থেকে দুরূহতর হয়ে উঠতে থাকবে। একদম, অসংখ্য ধন্যবাদ অসীম ভাই। আমি এবার একটু ভিন্ন প্রসঙ্গ নিয়ে আসি, প্রতিবেশী দেশকে নিয়ে একটু কথা বলতে চাই। এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, তিনি ওসমান হাদির এই ঘটনাকে কেন্দ্র করে তিনি কিছু বক্তৃতা দিয়েছেন, সেখানে ভারতকে নিয়ে কিছু মন্তব্য করেছেন, যার প্রেক্ষিতে আসলে কূটনৈতিক একটা উত্তেজনা তৈরি হয়েছে দু দেশের মধ্যে, এবং সেটার আবার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পক্ষ থেকে। হাসনাত আবদুল্লাহ যেটি বলেছেন সেটি যদি একটু আমি বলি, সেটি বলেছেন যে ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার এবং মানবাধিকারকে সম্মান না করে, তাহলে বাংলাদেশ ভারত বিরোধী শক্তি এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে আশ্রয় দিতে পারে। সেটি বলেছেন তিনি চিকেন নেকের প্রসঙ্গটি, সেভেন সিস্টারের সেই প্রসঙ্গ নিয়ে তিনি কথা বলেছেন। এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি আবার সেটির উত্তর দিয়েছেন। তিনি বলেছেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে একীভূত করা বা আলাদা করার ধারণা সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন এবং বিপজ্জনক। গত এক বছরে বারবার এমন বক্তব্য আসছে যে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করে বাংলাদেশে যুক্ত করা উচিত। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে ভারত একটি বড় দেশ, একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র, বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। বাংলাদেশ কিভাবে এমন কথা ভাবতে পারে? এ ধরনের শত্রুতামূলক আচরণ চলতে থাকলে ভারত চুপ থাকবে না, প্রয়োজনে শিক্ষা দিতে হতে পারে। অভিযোগ কি হুমকিতে পরিণত হয়ে যাচ্ছে? আমি প্রথমে একটা কথা বলি, আসামের মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন যে বাংলাদেশ কিভাবে এই ধরনের হুমকি দেন, হাসনাত আবদুল্লাহ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন না। তিনি একটা রাজনৈতিক দলের একজন নেতা, শীর্ষ নেতা নিঃসন্দেহে, এবং জুলাই আগস্ট অভ্যুত্থানে তার অনেক বড় অবদান আছে। যেহেতু তারা একটা রাজনৈতিক দল করেছেন, আমি কাউকে আন্ডারমাইন করছি না। বাংলাদেশে দেখেন অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট, প্রো ইন্ডিয়ান সেন্টিমেন্ট দুটো বিষয় কাজ করে নির্বাচনকে কেন্দ্র করে। তো সেক্ষেত্রে এটা তাদের একটা টেকনিক হতে পারে যে ভারত বিরোধিতা করে যদি ভোটের মার্কেটে যদি ক্যাপিটালাইজ কিছু করা যায়, এটা একটা বিষয়। বাংলাদেশ সবসময় তার নিজের দেশের জনগণের স্বার্থ নিয়েই কিন্তু কাজ করে যাচ্ছে। এর আগে যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট ছিল, ফেসিস্ট ছিলেন যারা, তারা মনে করেন যে ট্রেডের বিষয়ে বলেন, করিডোর দেওয়ার বিষয়ে বলেন, আপনার লেভি ইম্পোজিশনের ক্ষেত্রে মনে করেন যে অনেক কমিয়ে দিয়েছে কিংবা অনেক ক্ষেত্রে নেয়নি, সেটা রাষ্ট্রের স্বার্থ বিকিয়ে দিয়ে করেছে। সেটা হচ্ছে যে ভারতের অনুকম্পাটা যেন তাদের পক্ষে সব সময় থাকে, সেটা এক ধরনের বিষয় ছিল। কিন্তু বাকি সময় কোনো সরকার আপনার এই যে ভারতের মাটিতে আপনার সেসেশনিস্ট মুভমেন্ট, যেটা সেপারেশনিস্ট মুভমেন্ট, বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হারবারিং করা, এটা কখনো ছিল না। বিএনপির বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এসেছিল, কিন্তু সেটা দেখা গেছে যে আলটিমেটলি আমি যেটা মনে করি যে বিভিন্ন অন্য দেশের গোয়েন্দারা মনে করেন যে আমাদের মাটি ব্যবহার করতে পারে, ভূখণ্ড ব্যবহার করতে পারে, অনেক কিছু হতে পারে। ভারতেরও আপনার ট্রেন লাইন তো আমাদের এই ভূখণ্ডের মধ্যে দিয়ে গেছে, কি গেছে আমরা কি জানি? আমরা তো জানি না। আওয়ামী লীগ যখন 96 থেকে 2001 সাল পর্যন্ত ছিলেন, এ ধরনের আপনার প্রমাণ তাদের কাছেও আছে, ভারতের কাছেও আছে। অস্ত্র মনে করেন যে ভারতে গেছে, কিন্তু তারপরও সক্ষতা অনেক বেশি ছিল, ভাসুরের নাম মুখে নিতে নাই, এ ধরনের একটা অবস্থা ছিল। আমি যে জিনিসটা মনে করি যে এইটা আমাদের রাষ্ট্র হিসেবে একটা শিষ্টতা থাকে, বাংলাদেশ কখনো সেই শিষ্টাচার লঙ্ঘন করেনি। হ্যাঁ, বাংলাদেশের জনগণরা রায় দেবে মনে করেন যে আগামীতে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু তাতে এসে এই ভারতের পক্ষ বা ভারত বিরোধিতা করে কেউ যদি আপনার সুবিধা নেওয়ার চেষ্টা করেন এবং প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটানোর কোনো এই করেন,
আমার মনে হয় না এটা কাঙ্ক্ষিত। আপনার কাছে একটু ছোট করে জানবো, আপনার একটা বিরতি নেবার সময় হয়ে গেছে, যে এটাকে শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখার সুযোগ আছে কিনা, যেহেতু আমরা রিয়্যাক্ট পাচ্ছি ওপাশ থেকে, এবং এটার একটা শত্রু ভাবাপন্ন একটা সম্পর্কের দিকে আমরা যাচ্ছি কিনা? আসলেই তো মানে এটাকে তো একটু রাজনৈতিকভাবে দেখার সুযোগই আছে। এবং এটা যদি আমরা মনে করতাম যে এই মানে একটা বাংলাদেশেও যেরকম একটা অস্থির পরিস্থিতির ভিতরে এই কথাটা আসলো, এটাকে কতটা বিবেচক প্রসূত হইলো এটা নিয়ে হয়তো আসলেই সন্দেহের অবকাশ আছে আর কি। কিন্তু এইখানেও আমরা যেটা প্রথমেই দেখলাম যে এই ইস্যুগুলাতে আমরা কিন্তু শুরুতেই যদি ভারতকে রাষ্ট্রীয়ভাবে এই বিষয়গুলোকে মোকাবেলা করে, আমাদের পররাষ্ট্রনীতি বরাবরই ভারতের সাথে এমন একটা নতজন পররাষ্ট্রনীতি থাকে, এটা একটা সার্বভৌম দেশের হিসেবে আপনি চিন্তা করেন জুলাইয়ের পরে, আমি শুধু একটা কথাই বলবো যে জুলাইয়ের পরে সীমান্তগুলোতে যখন উত্তেজনা তৈরি হইতো, দেখতেন গ্রামের হাজার হাজার মানুষ চলে যাচ্ছে। বাংলাদেশের সীমান্তের ইন্টিগ্রিটি বা বাংলাদেশের মানুষ তার দেশকে এত বেশি ভালোবাসে, তার সে জীবন দেওয়ার জন্য এমন ভাবে প্রস্তুত, এটা কিন্তু খুব দেখা যায় না খুব একটা। তো ফলে এই জায়গাটাতে এসে ইন্ডিয়ারও এটা বোঝা উচিত যে সে যদি ঘন ঘন এই ধরনের ডিস্টার্ব করে, এটা আসলে আর সেই তার আগের মানে সোনালী দিন কিন্তু আর নাই। এই একটা সার্বভৌম দেশ, তুমি অন্তত তাকে তার সার্বভৌম ইয়াটা দাও, ইজ্জতটা দাও। এটা না দিলে আসলে খুব বিপদ। অসীম ভাই, একেবারে শেষ মুহূর্তে আছি, শেষ প্রশ্নটা একটু করি আপনার কাছে, যে পশ্চিম পাকিস্তানিদের যে শোষণ ছিল, যে বৈষম্যমূলক আচরণ ছিল, সেখান থেকেই তো আসলে মুক্তির স্বাদ গ্রহণের জন্য, আমরা এই বৈষম্য দূর করার জন্য, একটা ন্যায়ভিত্তিক সমাজ রাষ্ট্র গঠনের জন্য তো মুক্তিযুদ্ধটা করা, এবং সেখান থেকে আমাদের এই নতুন বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন দেখা, সেই স্বপ্ন এবং বাস্তবতা 54 বছর পরে এসে কোথায় মিলেছে? খুব দুর্ভাগ্যজনক। আপনার বৈষম্যের বিরুদ্ধে, স্বাধিকারের জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য, সামাজিক ন্যায় বিচারের জন্যই কিন্তু মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব তিনি নিজেই কিন্তু বলেছিলেন যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। শেষটা করেছিলেন যে জয় বাংলা, জিও পাকিস্তান। আমি আপনাদের এটিএন বাংলাতে দেখেছিলাম, আমার মনে আছে 2010 সালে দুপুর 12টার সময়, আমার কাছে রেকর্ড করা আছে, ভুলে বোধহয় আপনাদের সম্প্রচার হয়েছিল, সরি এটিএন নিউজ না, আমি এটিএন বাংলা, আমার কাছে রেকর্ড করা আছে, জয় বাংলা, জিও পাকিস্তান। অনেকে বলে যে জয় বাংলা, জয় পাকিস্তান, পাকিস্তান জিন্দাবাদ, বা জয় পাকিস্তান, নো, জিও পাকিস্তান, এটা ছিল, আমার কাছে রেকর্ড করা আছে এখনো। উনি তো প্রধানমন্ত্রী তো পেতেন সমগ্র পাকিস্তানের, ওটা ওনার কিন্তু রিজনেবল লেজিটিমেট এক্সপেকটেশন এবং রাইট ছিল। সেটা যখন পশ্চিম পাকিস্তানিরা অস্বীকার করেছে, তখন তিনি স্বাধিকারের জন্য আন্দোলন করেছেন বা অমুক করেছেন। ইতিহাসের অনেক কিছু আছে, অনেক কিছু বলা যায়, কিন্তু বলা যাবে না যে নাকি তেল দিয়া ঘুমা, আপনার তাজউদ্দিন সাহেবের মেয়ে বলেছেন, ডক্টর কামাল হোসেন স্যারকে, আমিরুল ইসলাম স্যার নিজে। তো এই ধরনের অনেক কিছু আছে, কিন্তু যত কথাই বলি না কেন, বাংলাদেশের মানুষ তো যুদ্ধটা করেছে। তো কেউ থাকুক বা না থাকুক, এদেশের মানুষ যুদ্ধ করে এই মহান মুক্তিযুদ্ধটা অর্জন করেছে, দেশটাকে স্বাধীন করেছে। কিন্তু যেই চেতনা ছিল, আমরা সেটা থেকে বারবার কিন্তু বিচ্যুত হয়েছে, এখনো আমাদের সে অর্জনটা হয়নি। আমরা একটু আগে আলাপ করছিলাম যে একটা ইতিহাস 100 বছর পরে কিন্তু রিফাইন্ড হয়ে বের হয়। এই আমাদের মুক্তিযুদ্ধের অর্জনটার জন্য কি আমাদেরকে 100 বছর অপেক্ষা করতে হবে? সেটা খুব দুর্ভাগ্যজনক হবে। সমগ্র দেশের নাগরিকরা যদি এক জায়গায় একত্রিত হতে পারেন, সে জুলাইয়ের 24 সালের জুলাই আগস্টের কথা বলি, 71-এর কথা বলি, 90-এর কথা বলি, 75-এর 7ই নভেম্বরের কথা বলি, যে কোনো ক্রান্তি সংকটকালীন সময়ে একটা কথা বলে না যে আপনার বাঘে বসে এক ঘাটে জল খায়, একটা বিষয় আছে না? তা আমাদের মধ্যে সে ধরনের একটা পরিবেশের দরকার, যে যখন সমস্ত দেশের নাগরিকরা এক জায়গায় এসে বলবে যে আমরা সবাই বাংলাদেশপন্থী, যে সবার আগে বাংলাদেশ। অসংখ্য আমি ধন্যবাদ। সেটা প্রত্যাশা করি। জনাব আরিফ, আপনার কাছে একটু আসি, একটা 24-এর অভ্যুত্থান আসলে বাংলাদেশের মানুষের সামনে অনেকগুলো প্রশ্ন নিয়ে এসেছিল, আমাদের রাজনীতি নিয়ে, আমাদের সমাজ ব্যবস্থা নিয়ে, রাষ্ট্র নিয়ে, ইতিহাস নিয়ে। সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা আসলে 5 আগস্টের পর থেকেই জোরালোভাবে আসলে করা হচ্ছে। অনেক বড় আসলে স্বপ্ন দেখা হয়েছিল যে পরিবর্তন হবে অনেক কিছু, কতটুকু হলো? আমি আসলে বরাবরের মতোই আশাবাদী হইতে চাই যে 24-এর অভ্যুত্থানের পরে পলিটিক্যাল গ্রুপগুলো কিভাবে কি করলো সেটা আমি জানি না, কিন্তু বাঙালির মনোজগতে একটা বিরাট পরিবর্তন আসছে। তো অসীম ভাই একটু আগে যে আলাপ করতেছিলেন, আজকে থেকে 2-3 বছর আগে করলে উনি 2টা মামলা খেতেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে। এর মধ্যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে 2টাতেই যাবজ্জীবন কারাদণ্ড হইতো না। তো এই যে দেখেন এই আলাপগুলো করতে পারতেছি, তো এইরকম এক হচ্ছে যে কি আলোচনার অবারিত সুযোগ,
এবং বিরুদ্ধতারও সুযোগ। ব্যাপারটা হচ্ছে কি যে কোনো কিছুই মিলিটারি কায়দায় চাপায় দেওয়ার মাধ্যমে আসলে সেটেল করা যায় না, এটা বাহাসের মাধ্যমে হবে। এই যে বিজয় নিয়ে, স্বাধীনতা নিয়ে, সংখ্যা নিয়ে এই আলাপগুলো হোক না, সমস্যা কি? কিন্তু সমস্যা তো হচ্ছে, আমরা সমস্যাটা- আনিস আলমগীরকে তো জেলে যেতে দেখছি, বা আমরা আরো এর আগে যেসব সাংবাদিকরা হ্যাঁ। তাদেরকে আমরা না দেখছি, না, এটা মানে সেটা কেন এটা হচ্ছে? তো হচ্ছে দেখে দেন একটা মানে ঠুনকো রাষ্ট্র, মানে রাষ্ট্রকে ঠুনকো ভাবে চালানোর যে প্রবণতা, একটা ঘটনাকে নিয়ন্ত্রণ করতে না পারার দীর্ঘদিন পরেও, মানে 1 বছর কাল হয়ে যাওয়ার পরেও একজন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা তার বাহিনীকে নিয়ন্ত্রণ করতে পারেন না, মুভ অন করতে পারেন না, এইটা তো খুবই দুঃখজনক। তো এইটা তো আসলে আমরা নিশ্চয়ই চাই যে একটা নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার আসে, এই যে আকাঙ্ক্ষার রাষ্ট্রটা, মানুষ কিন্তু বসে আছে আকাঙ্ক্ষাটা নিয়ে, এখন এই আকাঙ্ক্ষাটা চ্যানেলাইজ করা যাবে কিনা, এই রাষ্ট্র পারবে না, মানে বর্তমান ব্যবস্থা এটাকে চ্যানেলাইজ করার সামর্থ্য তার না, এটা আমরা বুঝতে পারি। ফলে একটা নির্বাচন দরকার, এবং নির্বাচনের পরে এই শক্তিটাকে একটা গণতান্ত্রিক উপায়ে, স্বাধীন উপায়ে যদি আমরা চ্যানেলাইজ করতে পারি, তাহলে আসলে যে বাংলাদেশের কথা আমরা বলি, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের, এটা খুব বেশি দূরে না। অসংখ্য ধন্যবাদ। আমি শেষ করার আগে জি, একটু বলি, জি আমি ভাই। আনিস আলমগীরের মুক্তি দাবি করছি। অসংখ্য একজন ধন্যবাদ। সাংবাদিক হিসেবে তিনি বলেছেন মত প্রকাশের স্বাধীনতার কথা, তো আমরা বলি, আমাকে হয় অনেকে গালিগালাজ করবেন, বকাবকি করবেন, তারপরে আমি মনে করি যে যেই রাইটটা আমরা অর্জন ঠিক, করেছি, ঠিক। যে অ্যাচিভমেন্টটা আমাদের হয়েছে, আপনি দেন না কতটুকু, আমি তার মুক্তি এবং তার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটার আমি নিন্দা জানাই। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা যারা ছিলেন, আগামী স্বাধীন সংলাপ দেখার আমন্ত্রণ জেনে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সাথে থাকার জন্য। শুভরাত্রি।